বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তৃতীয় বর্ষ অনার্স ক্লাসে আজ তোমাদের সপ্তম ক্লাস মেকানিক্সের, অর্থাৎ বলবিদ্যার সপ্তম ক্লাস। সপ্তম ক্লাসে আমরা ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল এবং মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস এই দুটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল এবং মোশন অ্যাবাউট ফিক্সড অ্যাক্সিস এই দুটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনায় আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। শুরু করি তাহলে আজকের ক্লাস। আবারও তোমাদের স্বাগতম। আমি আছি মোহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক গণিত, রাজশাহী কলেজ, রাজশাহী। ইমেল NURL0465@gmail.com। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও ফুলেল শুভেচ্ছা, স্বাগত। আজকে আমাদের ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল আর কি পয়েন্টসগুলো আছে এগুলো আমরা দেখে নিই। ডি অ্যালাম্বার্টসের নীতি বা ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল, ডি অ্যালাম্বার্টসের গতির সমীকরণ, মোশন অফ ডি অ্যালাম্বার্টস প্রিন্সিপাল, নির্দিষ্ট অক্ষের চারিদিকে দৃঢ় বস্তুর সমীকরণ, সমতল ও যৌগিক দোলক, এই সংক্রান্ত সমস্যা এবং সমাধান। প্রথমে আসা যাক আমাদের ডি অ্যালাম্বার্টসের নীতিটা কি। প্রিন্সিপাল অফ ডি অ্যালাম্বার্টস: যে কোনো বস্তুর প্রতিটি কণার উপর ক্রিয়ারত বিপরীত কার্যকর বল ও বাহ্যিক বল একত্রে কণাটিকে ভারসাম্য রাখে। অর্থাৎ বস্তু অসংখ্য কণা দ্বারা গঠিত। এই কণাগুলোর প্রত্যেকটি কণার উপর ক্রিয়ারত বিপরীত কার্যকর বল, অর্থাৎ প্রত্যেকটা কণার ভিতরে জোড়া জোড়ায় ক্রিয়ামন প্রতিক্রিয়া বল আছে। ওই বল, যে বল দ্বারা পরস্পরকে ভারসাম্য রাখে, এবং বাহ্যিক বল এই দুটো মিলে কণাটিকে ভারসাম্য অবস্থায় রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে একটা বস্তু অনেকগুলা কণা থাকে, তার মধ্যে একটা কণা এম, এক্স ওয়াই জেড বিন্দুতে, আর বাহ্যিক বলের অংশগুলা এক্স ওয়াই এবং জেড ও বিন্দু সাপেক্ষে, তাহলে এই কণার উপর বিপরীত কার্যকর বল এবং বাহ্যিক বল একত্রে কণাটিকে ভারসাম্য অবস্থায় রাখে। এটাই আমাদের ডি অ্যালাম্বার্টসের নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই সংক্রান্ত সমীকরণে আসি। ডি অ্যালাম্বার্টসের সূত্র ভিত্তিক গতির সাধারণ সমীকরণ নির্ণয় করো, অথবা তোমাদের আসতে পারে দেখাও যে স্থানাঙ্কের অক্ষের সাপেক্ষে কার্যকর বলসমূহের ভ্রামক যথাক্রমে একই অক্ষের সাপেক্ষে বহিস্থ আরোপিত বলসমূহের ভ্রামকের যোগফলের সমান। তাহলে লক্ষ্য করো, ডি অ্যালাম্বার্টসের সূত্রভিত্তিক গতির সাধারণ সমীকরণ, অথবা আমাদের যদি বলা হয় দেখাও যে স্থানাঙ্কের অক্ষের সাপেক্ষে আমরা যদি এই বস্তুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড ধরি, তার এর অক্ষের সাপেক্ষে আমাদের কি বলছে, কার্যকর বলসমূহের ভ্রামক যথাক্রমে একই অক্ষের সাপেক্ষে বহিস্থ আরোপিত বলসমূহের ভ্রামকের যোগফলের সমান। অর্থাৎ স্থানাঙ্কের অক্ষের সাপেক্ষে কার্যকর বলসমূহের ভ্রামক যথাক্রমে একই অক্ষের সাপেক্ষে বহিস্থ আরোপিত বলসমূহের ভ্রামকের যোগফলের সমান। এটা আমাদের দেখাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করি। মনে করি টি সময়ে এম ভরবিষ্ট কোনো বস্তুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এবং অক্ষত্রয় সমান্তরাল দিকে বস্তুর উপর ক্রিয়ারত বাহ্যিক বলের অংশ এক্স ওয়াই জেড। খেয়াল করো, স্থানাঙ্কের অক্ষের সাপেক্ষে, এই অক্ষগুলোর সাপেক্ষে এই বস্তুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এবং এর উপরে বাহ্যিক বলের আমাদের কি বলছে খেয়াল করো, বাহ্যিক বলের অংশগুলা এক্স ওয়াই এবং জেড। তাহলে
ডিএলএমবার্টসের সূত্র সাজে। ডিএলএমবার্টসের সূত্র আমরা পড়েছি যে প্রতিক্রিয়া বল প্রত্যেকটা কণার এবং বাহ্যিক বলের সমষ্টি কণাটিকে ভারসাম্য থাকে। তাহলে ডিএলএমবার্টসের বা নীতি বা সূত্র অনুযায়ী আমরা পাই x minus m d square by dt square, y minus m d square by dt square, z minus m d square by dt। বলত্রয়ের সাথে এই তিনটা বলত্রয়ের সাথে বস্তুর অন্যান্য বিন্দুতে ক্রিয়ারত অনুরূপ বলগুচ্ছ একত্রে কণাটিকে ভারসাম্য রেখে বা একত্রে ভারসাম্য সৃষ্টি করে। যেহেতু ভারসাম্য সৃষ্টি করে তাহলে আমরা আসি, যেহেতু ভারসাম্য শর্ত থেকে পাই অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুচ্ছের বীজগণিতিক সমষ্টি পৃথকভাবে শূন্য, আমরা আগের অধ্যায়ে দেখাইছি। সুতরাং অক্ষ বরাবর ক্রিয়ারত বলগুচ্ছের বীজগণিতিক সমষ্টি, তাহলে এইটা আমাদের বল ছিল x অক্ষ বরাবর বল সময়ের বীজগণিতিক সমষ্টি, এটা সমান 0, y অক্ষ বরাবর এটা 0 এবং z অক্ষ বরাবর এটা 0। সুতরাং এটা যদি 0 হয়, সাম আমরা আলাদা করে দিই, সাম অফ x minus sum over at equal to 0, that is a sum m d square x by dt square equal to summation over x। অনুরূপভাবে এটাকে আমরা লিখতে পারি summation over m d square y by dt square equal to summation over y, আর summation over m d square z by dt square সমান summation over z। এবার আসি আমরা, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে বীজগণিত সমষ্টি, এটা দ্বারা আমরা কি বুঝাই, বল সমান বাহ্যিক বল, প্রতিক্রিয়া বল এর সমষ্টি কণার উপর এর বাহ্যিক বলের সমষ্টি সমান, আমরা দেখালাম। এবার বলগুচ্ছ সমতলে যে কোনো বিন্দু চতুর্দিকে তাদের মোমেন্টের বীজগণিত সমষ্টি শূন্য। বলগুচ্ছের সমতলে যে কোনো বিন্দু চতুর্দিকে তাদের মোমেন্টের বীজগণিত সমষ্টি শূন্য, একটা বিন্দু চতুর্দিকে। তাহলে এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিয়ে পাই সামেশন ওভার ওই বল ইনটু ওয়াই জেড, আর এখানে জেড ওয়াই, ওয়াই জেড জেড ওয়াই ইকুয়াল টু 0 সামেশন মোমেন্ট আমরা নিয়ে যদি পাই, আর এটা জেড এক্স ইনটু এক্স জেড, জেড এক্স এক্স জেড, আর যেখানে এক্স ওয়াই থাকবে সেখানে ওয়াই এক্স এত ইকুয়াল টু 0। মোমেন্টের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। সুতরাং সামেশন ওভার এই এম এর সঙ্গে আমাদের কত আছে, এম এর সঙ্গে আছে ওয়াই, এম ইন্টু এত, আর এটাকে এম গুলো আমরা একদিকে করলাম, এম যেগুলো পদের সঙ্গে আছে, আর এইটা গুণ করে এবং এটার সঙ্গে এটা গুণ করে ডান পাশে আমরা দিয়ে দিলাম। অনুরূপভাবে প্রত্যেকটা এটা থেকে আমরা লিখতে পারি এত এবং এটার সঙ্গে এত। সুতরাং উপরোক্ত এখানে কি বোঝাচ্ছে যে এখানে যে ভ্রামক বা মোমেন্টাম বাহ্যিক ভ্রামকের, অর্থাৎ কণার উপরে ভ্রামকের সমষ্টি, যে কোনো অক্ষর কণার উপরে ভ্রামকের সমষ্টি এর বাহ্যিক যে ভ্রামক আছে তার ভ্রামকের সমষ্টি সমান। সুতরাং প্রতি ক্ষেত্রেই প্রতি অক্ষ বরাবর এক্স ওয়াই জেড প্রতি অক্ষ বরাবরই একই ডিএলএমবার্টসের নিয়ম মেনে চলে। সুতরাং আমরা যে প্রথম তিনটা সমীকরণ পেলাম, এই তিনটা সমীকরণ এবং দ্বিতীয় যে 4, 5, 6 এই 6টা সমীকরণই হলো দৃঢ় অবস্থার গতির সমীকরণ। তাহলে আমাদের গতির সমীকরণ অথবা আমাদের যে এখানে দেখাও যে এইটা আমরা দেখালাম, অথবা গতির সমীকরণ ওই 6টি হলো গতির সমীকরণ, আর দেখাও আমরা দেখালাম যে আরোপিত স্থানান্তর অক্ষের সাপেক্ষে কার্যকর বলসময়ের ভ্রামক, কার্যকর বলসময়ের ভ্রামক অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের সাপেক্ষে কার্যকর বলসময়ের ভ্রামক বাহ্যিক বলসময়ের ভ্রামকের সমষ্টির সমান প্রতি ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি এই অধ্যায়ের। এম ভরের একটি তক্তা আদিতে স্থির অবস্থায় একটি মসৃণ তলের উপর আনুভূমিকের সাথে সর্বোচ্চ আলফা নতিতে অবস্থিত। অর্থাৎ এটাও ওয়েগ যদি আমি আনুভূমিক রেখা হয়, এটা একটা তক্তা।
একটা তল, এই তলের উপরে যে কালোটা দেখা যাচ্ছে এবি একটা তক্তা, এম ভরের একটি তক্তা, এবি একটা তক্তা, তার ভর হলো এম। স্থির অবস্থায় একটি মসৃণ তলের উপর অনুভূমিকের সাথে সর্বোচ্চ আলফা নতিতে অবস্থিত। এটা স্থির অবস্থায় আছে, এটা অনুভূমিক তল যদি হয় তাহলে এই এর সঙ্গে এইটার কোণ হলো আলফা। এম1 ভরের একজন মানুষ, এখান থেকে যদি এম1 ভর বিশিষ্ট বিন্দুতে একটা এম1 ভর বিশিষ্ট মানুষ থাকে, বড় এম1 ক্যাপিটাল এম1 ভরের একজন মানুষ তক্তার উপর উপরের প্রান্ত হতে হেঁটে, এই প্রান্ত থেকে হেঁটে মানুষটা এই প্রান্ত থেকে হেঁটে সেই দিকে অপর প্রান্তে তক্তার অপর প্রান্তে আসবে। এম2 ভরের একজন মানুষ তক্তার উপরের প্রান্ত হতে হেঁটে এরূপে নিচের প্রান্তে আসে যে তক্তাটি আদৌ পড়ে না, তক্তাটি এখানে স্থির অবস্থায় থাকে, অর্থাৎ তক্তাটা এদিকে আসবে না বা উল্টায়ও পড়বে না। তবে দেখাও যে লোকটি কি দেখাতে হবে, লোকটি তক্তার অপর প্রান্তে পৌঁছাতে এত সময় লাগবে, অর্থাৎ লোকটি এই তক্তাটা না পড়ে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আসতে আমাদের সময় লাগবে কত, 2m1a বাই m1 প্লাস m ইন্টু জি সাইন আলফা রুট ওভার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এবার প্রবলেমটা তোমরা বুঝতে পারছো। একটা হেলানো তল, এর উপর একটা তক্তা আছে, আর অনুভূমিকের সাথে ওইটা আলফা কোণে আনত। একজন লোক যদি এই তক্তার পর, এর ভর হলো m1, লোকটির ভর এই প্রান্ত থেকে হেঁটে যদি অপর প্রান্তে আসে তাহলে তক্তাটি না উল্টায় এই প্রান্ত আসার সময় লাগবে এত। যেখানে তক্তার দৈর্ঘ্য আমাদের যেখানে এ হলো তক্তার দৈর্ঘ্য, এ থেকে বি এর দৈর্ঘ্য স্মল এ, আর এই তক্তার ভর হলো এম ক্যাপিটাল। ধরি অনুভূমিকের সাথে আলফা কোণে হেলানো তলের উপর অবস্থিত এ দৈর্ঘ্যের তক্তা এ বি এর ভার কেন্দ্র জি। এই তক্তা হলো এ বি, হেলানো হলো আলফা কোণ, এর দৈর্ঘ্য, তক্তার দৈর্ঘ্য হলো এ বি এর ভার কেন্দ্র জি। এ বি এর ভার কেন্দ্র আমরা ধরলাম জি বিন্দুতে ভার কেন্দ্র অবস্থিত। যেহেতু তক্তার ভর এম, তাহলে এম জি নিচের দিকে কাজ করবে ওজন। এবং এ বিন্দু হতে যাত্রা শুরু করে টি সময়ে লোকটি, এ বিন্দু থেকে লোকটি যাত্রা শুরু করে টি সময়ে সে এক্স দূরত্ব, এপি সমান এক্স দূরত্ব অতিক্রম শেষে সে পি বিন্দুতে আসে। এপি সমান এক্স দূরত্ব অতিক্রম করে সে পি বিন্দুতে আসে। দেখো, যদি তক্তা ও লোকটির সার্বিক ভার কেন্দ্র এক্স বার হয়, সুতরাং আমরা পাই, অর্থাৎ এই লোক এবং এই তক্তার সার্বিক ভার কেন্দ্র আমরা ধরলাম এক্স বার। কত ধরলাম? এক্স বার। সুতরাং আমরা পাই এক্স বার সমান এম ইন্টু এ বাই টু, অর্থাৎ তক্তার হাফ দৈর্ঘ্য আর তক্তার ভর যোগ লোকটির ভর ইন্টু দূরত্ব বাই m1 প্লাস m2। এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষে, তাহলে dx বার বাই dt সমান এটা 0 কনস্ট্যান্ট, আর এটা m1 ইন্টু 1, আর নিচে m1 প্লাস m2। আর x কে করলে কত হবে? x কে করলে dx বাই dt, যেহেতু t এর সাপেক্ষে 1 না, m1 ইন্টু dx বাই dt। এখন এটাকে আবার উভয় পক্ষে আবার ডেরিভেটিভ করি, সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে d স্কয়ার x বার বাই dt স্কয়ার, আর এখানে m1 বাই m প্লাস m1 এটা কনস্ট্যান্ট, আর d স্কয়ার x বাই dt স্কয়ার, এটাকে নাম্বার 1 দেব। আবার সমতল বরাবর ভারকেন্দ্র গতির সমীকরণ, সমতল বরাবর অর্থাৎ সমতল বরাবর যে তলটা আছে গতির ভারকেন্দ্রের সমীকরণ কত হবে? m1 প্লাস m2 ইন্টু d স্কয়ার x বার বাই dt স্কয়ার সমান mg সাইন আলফা, যেহেতু তক্তার ভর m, এটা অনুভূমিকের সহিত আলফা কোণ এবং লোকটির ভর m1, এটাও আলফা কোণ উৎপন্ন করেছে। সুতরাং m1 প্লাস m প্লাস m1 d স্কয়ার x বার বাই dt স্কয়ার ইকুয়াল টু mg সাইন আলফা প্লাস m1g সাইন আলফা। উভয় পক্ষ থেকে আমরা যদি g সাইন আলফা কমন নিই, তাহলে m1 প্লাস এর সঙ্গে m1 প্লাস m2, তাহলে এই পাশে m1 প্লাস m2, এই পাশে m1 প্লাস m2, এখানে যদি কমন নিই তাহলে m1 প্লাস m2 কেটে গেলে
ডি স্কোয়ার এক্স বার বাই ডিটি স্কোয়ার সমান জি সাইন আলফা। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান জি সাইন আলফা। এখন এই মানটাকে আমরা কোথায় বসাবো? এটা ডি স্কোয়ার এক্স বার বাই ডিটি স্কোয়ার সমান জি সাইন আলফা 1 নম্বরে বসাই। অর্থাৎ এটা যদি জি সাইন আলফা বসাই তাহলে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার m1 বাই m1 m প্লাস m1, অর্থাৎ m1 বাই m প্লাস m1 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এটার মান জি সাইন আলফা। সুতরাং এইটা ইকুয়াল টু আমরা ডান পাশে দিয়ে দিই, তাহলে এটা উল্টায় যাবে, m প্লাস m1 উপরে চলে যাবে, m1 নিচে জি সাইন আলফা। এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে dx বাই dt, আর এটা জি সাইন আলফা ইন্টু টি, এর সঙ্গে একটা টি আসবে প্লাস c1 সমকলিত ধ্রুবক। এখন আমরা এই c1 এর মান বের করব। হয় t ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুটা যদি আমাদের আদি অবস্থায়, অর্থাৎ এই প্রান্ত থাকে, লোকটি এই প্রান্তে থাকে, তাহলে t এর মান সময়টা হবে 0 এবং ওখানে dx বাই dt ভেলোসিটিও 0। সুতরাং আমরা এটা 0 এবং এটা 0, অর্থাৎ c1 এর মান 0। c1 এর মান আমরা যদি 0 পাই, দেখো আদি অবস্থায় t সমান 0 এবং dx বাই dt সমান 0। সুতরাং c1 সমান 0, c1 এর মান আমরা বসাই দিলাম, প্লাস এখানে c1 ছিল, c1 এর মান 0 বসালে আমরা পেলাম dx বাই dt সমান এটা। আবার পুনরায় ইন্টিগ্রেশন করি t এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাচ্ছি? x ইকুয়াল টু এত, আর এখানে g sin আলফা t কে করলে t স্কয়ার বাই 2 আর প্লাস একটা c2 সমকলিত ধ্রুবক। এখন যখন t সমান 0, অর্থাৎ আদি অবস্থায় t যদি 0 হয় তখন x ও 0, তাহলে t যদি 0 হয় x 0 হলে c2 0। তাহলে c2 আমরা এখানে 0 বসাই, অর্থাৎ x সমান আমরা এই অংশটা পাই, x সমান m প্লাস m1 বাই 2 m1 g t স্কয়ার sin আলফা। এখান থেকে আমরা t স্কয়ার সমান কত হবে? t স্কয়ার সমান আমরা এই পাশে 2m1x, অর্থাৎ 2m1x, আর নিচে যাবে m প্লাস m1 আর g sin আলফা। t স্কয়ার সমান আমরা এটা পেলাম। অতএব t সমান স্কয়ার রুট, এটার উপর আমরা স্কয়ার রুট দিই। এটা কোন সময়? এটা লোকটা যখন এ থেকে পি বিন্দুতে আসতে তার সময় লাগলো t, এ থেকে পি বিন্দুতে x দূরত্ব অতিক্রান্ত শেষে তার সময় লাগলো t সমান 2m1x বাই m প্লাস m1 g sin আলফা। এখন যদি লোকটি এ প্রান্ত থেকে বি প্রান্ত আসে, তাহলে এখানে x ছিল, এখানে x এর মান হবে কত? এই তক্তার দৈর্ঘ্যের সমান। তক্তার দৈর্ঘ্য হলো a, অর্থাৎ x ইকুয়াল টু a। সুতরাং লোকটি তক্তার অপর প্রান্ত বি তে পৌঁছলে আমরা পাই x ইকুয়াল টু a। সুতরাং আমরা এখানে x এর মান যদি a বসাই তাহলে আমাদের t হবে 2m1 a বাই m প্লাস m1 g sin আলফা স্কয়ার। সুতরাং আমাদের লোকটি না উল্টায় তক্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ততে আসতে এটা সময় লাগে। সুতরাং আমরা এটা দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার একটা নতুন অধ্যায়ে আসি। প্রথমে আমরা উপপাদ্য শুরু করি। মোশন অফ এ রিজিড বডি, একটি নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘূর্ণমান একটি দৃঢ় বস্তুর গতির সমীকরণ নির্ণয় করা। একটা নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে ও যে একটা নির্দিষ্ট অক্ষ, এই অক্ষের সাপেক্ষে একটা দৃঢ় বস্তু যদি ঘুরে তাহলে তার গতির সমীকরণ কেমন হবে সেটা আমরা দেখি। মনে করি সমতলের উপর ওজেড রেখার আবর্তনের অক্ষ, এটা একটা সমতল উপরে খাড়া ওজেড আবর্তনের অক্ষ, ওজেড কে ঘিরে যে কোনো বস্তু ঘুরবে, যে কোনো একটা দৃঢ় বস্তু ঘুরবে, এবং শূন্যে অবস্থিত স্থির সমতল এ ও জেড। এই যে আমরা ঘন চেক দেখতে পাচ্ছি, এটা স্থির সমতল, এটার নাম দিয়েছি এ ও জেড, এটা স্থির। ধরি বস্তুর সাথে আবদ্ধ অন্য যে কোনো জি ও জেড সমতল এ জেড সমস্যা সেটা কোন উৎপন্ন করে। অর্থাৎ এই বস্তু যদি এখানে যদি বস্তু এটা আমরা যদি বস্তু ধরিতে, বস্তু অসংখ্য কণা আছে, অসংখ্য কণা, এই কণাগুলার এই বস্তু
এই তলের সঙ্গে একটা বস্তু কণা আছে, সুতরাং এই কণাটা আমাদের যে স্থির তল নিলাম এর সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা দেখো আমরা খেয়াল করি থিটা কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই তল এবং এই তল মিলে এই কত কোণ উৎপন্ন করেছে, আমরা এইদিকে যদি যাই থিটা কোণ উৎপন্ন করেছে। আবার আমরা পরে আসি, এই চিত্রটা আমি একটু বড় করে নিই। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু ভালো মতো খেয়াল করো। মনে করি এম ভরবিষ্ট একটি বস্তুকণা পি বিন্দুতে আছে, এখানে এম ভরবিষ্ট একটি বস্তুকণা পি বিন্দুতে আছে, পি বিন্দু ও ও জেড এর মধ্যে কিউ ও জেড সমতল অঙ্কন করা হলো। একটা বিন্দু, এটা যদি বস্তু হয় এর মধ্যে একটা কণা আমরা নিলাম কোথায়, পি বিন্দুতে, আর এই পি বিন্দুর ভিতর দিয়ে ও জেড এর সঙ্গে আরেকটা সমতল আমরা নিলাম, অঙ্কন করি, যেন তা এ ও জেড সমতলের সহিত ফাই কোণ উৎপন্ন করে, এ ও জেড। তাহলে এই যে চেক চেক দেখা যাচ্ছে, এই সমতলের সহিত যে তলে আমরা বস্তুকণাটা নিলাম এই তলের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কোণ হলো ফাই, এবং তা এ ও জেড সমতলে ফাই কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা পাই এ ও জি সমান কত, এ ও জি, এই কোণটা হলো থিটা, এই কোণটা থিটা, আর এ ও কিউ কোণ হলো ফাই, এ ও, এখানে আমরা যদি কিউ বিন্দু ধরি তাহলে এ ও কিউ কোণ হলো ফাই। এখন আবার মনে করি কিউ ও জেড এবং জি ও জেড, সরি, যে কিউ ও জেড, কিউ ও জেড, এটা যে সাদা তলটা আমরা দেখতে পাচ্ছি এই তল, এবং জি ও জেড, জি ও জেড এটা ফোটা ফোটা যে তলটা, এই সমতল দ্বয়ের অন্তর্গত কোণ আলফা, এই তল আর এই তলের অন্তর্গত, অর্থাৎ এই অংশটা কত, এই কোণ আলফা, এই অংশটা, এই দুই তলের মধ্যবর্তী কোণ আলফা। ও জেড সাপেক্ষে বস্তুটির আবর্তনের ফলে, তাহলে ও জেড এর সাপেক্ষে এই বস্তুটা যদি আবর্তন করে, আবর্তন করে আলফা কোণের পরিমাপ একই থাকবে, যেহেতু এই বস্তুটা ফিক্সড, এই বস্তু এবং এই বস্তু ফিক্সড, সুতরাং আলফা কোণ, যেহেতু এই বস্তুরই একটা অংশ এম, সুতরাং যখনই আবর্তন করবে তখন এই দুটা কোণ, অর্থাৎ আলফা কোণের পরিমাণ একই থাকবে, আবর্তনের ফলে আলফা কিন্তু ফিক্সড হয়ে আছে, অর্থাৎ যেহেতু এই বস্তুটা এই তল আর এই তল একটা অংশ, সুতরাং এইটা ঘুরতে থাকলে এও ঘুরতে থাকবে, কিন্তু এদের মধ্যবর্তী কোণ তখন একই থাকবে, যে কারণ জি ও জেড সমতল বস্তুর সাথে আবদ্ধ, এই সমতলটা এই বস্তুর সঙ্গে আবদ্ধ। শিক্ষার্থীবৃন্দ, সুতরাং যদি ফাই এবং থিটা সমান হয় তাহলে ডেল ফাই বাই ডেল টি এবং ডি থিটা বাই ডিটি, সুতরাং ডেল ফাই বাই ডেল টি সমান ডি থিটা বাই ডিটি, অর্থাৎ ফাই এর যে হারে বৃদ্ধি পাবে, এটা যে হারে ওটা সময়ের সাথে সাথে যে হারে বৃদ্ধি পাবে, থিটাটাও সে হারে বৃদ্ধি পেতে থাকবে, সুতরাং কোনো চেঞ্জ হবে না। সুতরাং ডি ফাই বাই ডিটি সমান ডি থিটা বাই ডিটি, এটাকে আবার যদি ডেরিভেটিভ করে ডি স্কয়ার ফাই বাই ডিটি স্কয়ার সমান ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। এখন আমরা আসি এবার আবর্তনের অক্ষ ওজেড, আবর্তনের অক্ষ কোনটা, ওজেড, ওজেড হতে পি এর দূরত্ব, এখান থেকে আমরা পি এর দূরত্ব আর, এখান থেকে পি থেকে এই ওজেড অক্ষের দূরত্ব আর, পিএন যদি আমরা লম্বটা নিই তাহলে পিএন সমান আর। পি বিন্দুটি আবর্তনের ফলে একটি বৃত্ত উৎপন্ন হবে, পি বিন্দুটি যখন এভাবে ঘুরতে থাকবে তখন চারপাশে একটা বৃত্ত উৎপন্ন হবে, যার কেন্দ্র হবে কত, এন, কেন্দ্র হবে এন এবং ব্যাসার্ধ হবে আর, আবর্তন ব্যাসার্ধ হবে আর, অর্থাৎ চারপাশে ঘুরলে বৃত্ত উৎপন্ন, যার ব্যাসার্ধ হবে আর। সুতরাং পিএন বরাবর ত্বরণ, সুতরাং পিএন এই বরাবর ত্বরণ, যেহেতু অবিন্দুমুখী না, অবিন্দুগামী না, সুতরাং ত্বরণ হবে আমাদের টু ডাইমেনশনে যে ত্বরণ ছিল, এখানে আছে ডি স্কয়ার টি বাই ডি স্কয়ার আর বাই ডিটি স্কয়ার ছিল, ওই অংশটুকু বাদ দিয়ে যে অংশ আর ডি থিটা বাই ডিটি, অর্থাৎ এইটা হবে থিটার ক্ষেত্রেও যায় এবং এটা ফাইয়ের ক্ষেত্রেও একই। সুতরাং পিএন এর সাথে লম্বিক দিকে ত্বরণ
ওখানে ছিল আর ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার, অর্থাৎ আর ডি ফাই বাই ডিটি স্কয়ার। আমার লম্বিক ত্বরণের প্রথম অংশ, সেকেন্ড যে আমরা মোশন ইন্টিগ্রেশন করতে লম্বিক ত্বরণ দেখাচ্ছিলাম, এখানে বামে আরো আমাদের কিছু ছিল, সেই অংশকে আমরা বাদ দিয়ে আমরা এইটা নিতে পারি। যেহেতু অবিন্দুগামী না, সুতরাং আমাদের কোন বিন্দুগামী, পি এর দূরত্ব পিএন এবং পিএন বরাবর ত্বরণ, কোন বরাবর, পিএন বরাবর ত্বরণ। সুতরাং আমরা এবার আসি, সুতরাং পি বিন্দুতে আমরা চিত্রটাকে বড় করে নিই। সুতরাং পি বিন্দুতে পিএন বরাবর, পি বিন্দুতে পিএন বরাবর এবং পিএন এর সাথে লম্ব দিক বরাবর, পিএন এর সাথে লম্ব দিক বরাবর ক্রিয়াশীল বলগুলো যথাক্রমে পিএন বরাবর আর পিএন এর লম্ব বরাবর ক্রিয়াশীল বলগুলো যথাক্রমে কত হবে, এম আর ডি থিটা বাই ডিটি। এখানে যেহেতু ত্বরণ ছিল, এম দ্বারা গুণ করলে বল হয়ে গেল, সুতরাং এম আর ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। সুতরাং ওজেড অক্ষের সাপেক্ষে বস্তুর ক্রিয়াশীল বলগুলোর ভ্রামক, ওজেড অক্ষের সাপেক্ষে এরপর ক্রিয়াশীল বলগুলোর ভ্রামক, এখানে দূরত্ব হলো আর ইন্টু বল আর ইকুয়াল টু, এটা যদি গুণ করি এম আর স্কয়ার ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। সুতরাং আমরা ওজেড অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর উপর ক্রিয়াশীল, এটা একটা কণার উপরে, সুতরাং ওজেড অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর ভ্রামক হবে সামেশন বার এম আর স্কয়ার ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। ডি স্কয়ার থিটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, সামেশন এম আর স্কয়ার। এটাকে আমরা বলতে পারি ওজেড অক্ষের সাপেক্ষে বস্তুর জাড্য ভ্রামক। এম আর স্কয়ার সামেশন বার আমরা জাড্য ভ্রামকের চ্যাপ্টার দেখেছি, ওজেড অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক হলো এম আর স্কয়ার। সুতরাং এই এম আর স্কয়ারকে আমরা লিখতে পারি এম কে স্কয়ার। কেটা হলো ওজেড এর সাপেক্ষে বস্তুর আবর্তন ব্যাসার্ধ, অর্থাৎ যে বৃত্ত উৎপন্ন করলো তার ব্যাসার্ধ। সুতরাং ওজেড এর সাপেক্ষে ক্রিয়াশীল বলগুলো ভ্রামক, তাহলে যে কোনো অক্ষের সাপেক্ষে বলগুলোর ভ্রামক কত হবে, এম কে স্কয়ার ইন্টু ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক করি। এটা উদাহরণ 5। এম ভর এবং 2 এর দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ড এর একটি স্থির প্রান্তের চতুর্দিকে মুক্তভাবে ঘুরতে পারে। একটা দণ্ডের ভর এম, তার দৈর্ঘ্য হলো 2a, এটা সুষম দণ্ড, এর স্থির প্রান্তের চতুর্দিকে মুক্তভাবে ঘুরতে পারে। একটা স্থির প্রান্ত, একটা চলমান প্রান্ত থাকবে দণ্ডের, তো স্থির প্রান্ত সাপেক্ষে ওটা মুক্তভাবে সে ঘুরতে পারে। উলম্ব অবস্থা হতে, অর্থাৎ দণ্ডটা যখন উলম্ব, খাড়া নিচের দিকে অথবা উপরের দিকে উলম্ব অবস্থান হতে ওমেগা কৌণিক বেগে দণ্ডটি ঘুরতে শুরু করলে পরবর্তী গতি আলোচনা করো। যখন সে ওইভাবে ঘুরতে থাকবে তখন সেই গতি আলোচনা করো। আলোচনা করতে হবে, দেখাও যে টি সমান √a/3g × 2 ln tan π/4 প্লাস থিটা বাই 4 যখন ওমেগা স্কয়ার সমান 3g/a। আমরা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। দেখো যে একটা দণ্ড, এবি একটা দণ্ড, এই প্রান্ত হলো স্থির আর এটা এবি প্রান্ত চলমান। যখন সে উলম্বভাবে আছে তখন থিটার মানটা হলো 0, আর এই দণ্ডটার এখানে বেগ, কৌণিক বেগ হলো ওমেগা। যখন সে চলা শুরু করবে তখন এর মধ্যবর্তী কোণ হলো টি সময় থিটা, আর এক সময় সে এভাবে ঘুরতে ঘুরতে সে খাড়া উপরের দিকে যাবে, তখন এর মধ্যে এই প্রান্ত থেকে এর মধ্যবর্তী কত কোণ উৎপন্ন করবে, থিটা সমান পাই। থিটা সমান কত হবে, পাই। অর্থাৎ এই প্রান্ত আমাদের মুক্ত আর এই প্রান্তে স্থির বাধা। এই দণ্ডটা সে এভাবে ঘুরছে চাকার মতো। সুতরাং সে কিছু দূর গেলে থিটা কোণ উৎপন্ন করবে, আবার আস্তে 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 সে যখন খাড়া হবে তখন এটার মধ্যবর্তী কোণ হলো পাই। আমরা এবার সমাধান করার চেষ্টা করি। গতির সমীকরণ আমরা আগেই দেখলাম যে এম কে স্কয়ার ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার। এটা আমরা মনে করি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর ভ্রামক হলো এল, যে কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ভ্রামকটা এল। সুতরাং
এম কে স্কোয়ার ডি স্কোয়ার থিটা বাই ডি স্কোয়ার এটা ভ্রামক সমান এল। এখন এম সমান স্মল এম ইকুয়াল টু স্মল এম আর কে স্কোয়ার বস্তুর আবর্তন ব্যাসার্ধ, কে স্কোয়ার সমান 4/3 অর্থাৎ 1/3 2 এর হোল স্কোয়ার। কে স্কোয়ারের মান আমরা 4a স্কোয়ার বাই 3 বসালাম, আর ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এল এর মান দণ্ডটি নিচের দিক বরাবর এভাবে ক্রিয়া করছে, তাহলে এম জি আর দৈর্ঘ্য যেহেতু 2 এর অর্ধকাংশ এম জি এ সাইন থিটা, যখন চড়া শুরু করবে টি সময় পর। সুতরাং আমরা ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে যদি আমরা দিয়ে দিই তাহলে -3g/4 সাইন থিটা। এখন এর উভয় পক্ষকে আমরা 2d থিটা বাই ডিটি দ্বারা গুণ করি, এটাকেও 2d থিটা বাই ডিটি, এই অংশটাকে উভয় পক্ষকে 2d থিটা বাই ডিটি দ্বারা গুণ করি। 2d থিটা বাই ডিটি দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এটা আমার আসবে d থিটা বাই ডিটির হোল স্কয়ার, এখানে d বাই ডিটি তোমরা প্রথম অধ্যায়ে করেছো এটা, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমাদের এটা আসবে, আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের -3g/2a মাইনাস cos থিটা, আর এর সঙ্গে একটা সমকলিত ধ্রুবক c। এখন c এর মানটা আমরা কিভাবে বের করব? আদি অবস্থায় যখন থিটার মান 0 অর্থাৎ খাড়া অবস্থায় ছিল তখন থিটার মান 0, আর d থিটা বাই ডিটি তখন ভেলোসিটি ছিল কত? ওমেগা। খাড়া অবস্থায় ভেলোসিটি ছিল ওমেগা আর থিটার মান ছিল 0। সুতরাং আমরা থিটার মান যদি আমরা 0 বসাই আর ওমেগা d থিটা বাই ডিটি ওমেগা বসাই, তাহলে ওমেগা স্কয়ার এখানে 3g/2a আর cos 0 ডিগ্রির মান কত? 1, আর মাইনাস মান আছে আমাদের প্লাস হয়ে গেল। এখানে c এর মান আমরা পেলাম c ইকুয়াল টু কত? ওমেগা স্কয়ার মাইনাস 3g/2a। সুতরাং আমরা c এর মানটাকে আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলে d থিটা বাই ডিটি হোল স্কয়ার সমান 3g/2a cos থিটা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 3g/2a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে একটু লক্ষ্য করি, 3g/2a যদি কমন নিই তা অর্থাৎ ওমেগা স্কয়ারটাকে আমি বাইরে নিলাম, আর এই পদ এই টার্ম এবং এই টার্মের মধ্যে আমরা এটাকে মাইনাসটা আগে নিলাম, 3g/2a কমন হলে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা। এখন যখন থিটা সমান পাই অর্থাৎ বস্তুটা ঘুরতে ঘুরতে কোথায় গেল, যখন সে দণ্ডটা সে কিভাবে ঘুরছে, গাড়ির চাকা যেমন আছে, গাড়ির চাকায় বিভিন্ন গাড়ির চাকার কেন্দ্র আছে যে আমাদের মাঝখানে থাকে, ওটা থেকে অনেকগুলা কাঠের দণ্ড থাকে, ওইটা একটা কোণ, এভাবে এটা আমার দেখা যাচ্ছে এটা বাইরে না, আসলে গাড়ির চাকার এইভাবে এটা ঘুরছে, দণ্ডটা মুক্তভাবে এইভাবে ঘুরছে খাড়াভাবে উলম্বভাবে। সুতরাং উলম্বভাবে গাড়ির চাকার মতোই একটা বিদ্যুৎ উৎপন্ন করবে। যখন ওইটা খাড়া, এটা যদি নিচের দিকে হয় গাড়ির চাকাটা মাটিতে, আর এই অংশ খাড়া উপরে যদি আমরা সোজাসুজি লম্ব টানি তাহলে এইটা উপরের দিকে, অর্থাৎ এই কোণটা হয়ে যাবে কত? থিটার মান হয়ে যাবে পাই। যখন থিটা সমান পাই তখন কৌণিক বেগ, তখন কৌণিক বেগ হবে d থিটা বাই ডিটি। তখন থিটা d থিটা বাই ডিটি, এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে? d থিটা বাই ডিটি, এটার মান হয়ে যাবে পাই, যেহেতু কনস্ট্যান্ট 0। এভাবে করতে পারি, অথবা কৌণিক বেগকে আমরা যখন পাই হবে তখন এটা 0। এটাকে ডেরিভেটিভ করলে হবে d থিটা বাই ডিটি সমান, এটাকে যদি ডেরিভেটিভ করি d থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। এখন আমরা যদি এই d থিটা বাই ডিটি বাম পাশে যদি 0 বসাই আর থিটা সমান পাই, থিটা সমান কত? থিটা সমান আমরা যদি পাই বসাই তাহলে আমরা পাচ্ছি কি যে এটার মান 0, এটা ওমেগা স্কয়ার, আর এটা 3g/2a 1 মাইনাস cos পাই। cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান আমাদের মাইনাস কত হলো? এটা -1, ওখানে 1 আর -1 বিয়োগ -1, এখানে 2 হয়ে গেল, 3g/2a × 2, এই 2 আমাদের কেটে গেলে ওমেগা স্কয়ার সমান 3g/2a
এ। সুতরাং ওমেগা স্কয়ারের মান আমরা 3g বাই এ পেয়ে গেছি। এখন আমরা এই ওমেগার মান যেহেতু পেয়ে গেছি, আমরা ডি থিটা বাই ডিটি স্কয়ার ওমেগা স্কয়ার মান 3g বাই এ এটা এখানে বসাই দিই। বসালে আমরা কত পাচ্ছি যে ডি থিটা বাই ডিটি হোল স্কয়ার ওমেগা স্কয়ারের মান 3g বাই এ মাইনাস 3g বাই 2a ওয়ান মাইনাস cos থিটা। এখন 3g বাই এ যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে এটা 1, এটা 1, এটা হবে যেহেতু এখানে 3g বাই এখানে হাফ হয়ে যাবে, আর এখানে মাইনাস, সুতরাং এই মাইনাস মাইনাসে এটা প্লাস হাফ cos থিটা। তাহলে আমাদের 1 বিয়োগ হাফ কত হবে? এটা 1 বিয়োগ হাফ, আর এখানে হাফ, তাহলে হাফ যদি কমন নিই 1 প্লাস cos থিটা। হাফ আমরা এখানে যদি 3g বাই এখানে বাইরে হাফ নিই তাহলে 1 প্লাস cos থিটা। তাহলে 1 প্লাস cos থিটার সূত্র ব্যবহার করি 3g বাই 2 এ 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এই 2 কেটে গেলে 3g বাই এ cos স্কয়ার থিটা বাই 2 d থিটা বাই dt হোল স্কয়ার সমান আমরা এই অংশ পেলাম। অতএব এটাকে আমরা স্কয়ার রুট করি, বর্গমূল করি, d থিটা বাই dt সমান 3g বাই এ cos থিটা বাই 2। স্কয়ার রুট করলাম, cos স্কয়ার করলে cos থিটা বাই 2। এখন এই থিটা গুলো আমরা cos থিটাকে ইন্টিগ্রেশন করার জন্য থিটা cos থিটা বাই 2 d থিটার সাপেক্ষে নিলাম, আর dt এর সঙ্গে শুধু সিঙ্গেল dt নিলাম। dt কে বামে নিয়ে এটাকে আমরা ডাইনে দিয়ে দিলাম। ডাইনে দিয়ে আমাদের 0 থেকে t এবং থিটার মান 0 থেকে থিটা আমরা এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন করি। তাহলে যেহেতু এখানে 1 আছে তাহলে এটা t হবে, t কে আমরা যদি t বিয়োগ 0 মানে t, আর এই অংশটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা ইন্টিগ্রেশন করলে টুয়াইস লন tan পাই বাই 4 যোগ থিটা বাই 2। এটা তোমরা ইন্টিগ্রেশনে sec থিটা বাই 2 কে ইন্টিগ্রেশন করেছো, এটা আমরা আগেই জানি। এটা ইন্টিগ্রেশন, সুতরাং এটা থিটা আর থিটা। এখন যদি আমরা থিটা বসাই তাহলে থিটা বসালে আমাদের এই অংশই থাকবে, এর সঙ্গে এই অংশই থাকবে। আর যদি 0 বসাই, থিটার মান যদি 0 বসাই তাহলে এটা 0, তখন এই অংশ হবে এর সঙ্গে থাকবে 2 ln tan পাই বাই 4। tan পাই বাই 4 45 ডিগ্রি মান 1, তাহলে tan পাই বাই 4 মানে 1 ln 1, 2 ইনটু ln 1, এই অংশের মান হবে 2 ইনটু ln 1, ln 1 এর মান হবে 0, অর্থাৎ টোটাল মানটাই 0 হবে। তাহলে থিটা বসালে আমরা এটা পাবো বিয়োগ এটার মান হয়ে যাবে, এই অংশের মান হয়ে যাবে 0, অর্থাৎ আমাদের এই টার্মটাই আমাদের হয়ে গেল। তাই t ইকুয়াল টু √a/3g 2 ln tan পাই বাই 4 থিটা বাই 2, যেখানে ওমেগা স্কয়ার সমান 3g বাই a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌগিক দোলক ও সমতল দোলক, যৌগিক দোলক দৃঢ় বস্তু যখন কোনো অনুভূমিক অক্ষের চতুর্দিকে আবর্তন করে এবং বাহ্যিক বল মাধ্যাকর্ষণ অক্ষের প্রয়োগজনিত বল ক্রিয়া করে, তখন ওই বস্তুর দোলনই যৌগিক দোলন এবং বস্তুকে যৌগিক দোলক। সমতল দোলক একটি সরল দোলক যার দোলনকাল একটি যৌগিক দোলকের দোলনকালের সমান তাকে সমতল সরল দোলক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্র্যাকটিস ওয়ার্ক তোমরা বাসায় করবে। অধ্যায় 6 উদাহরণ 2.6, অধ্যায় 7 উদাহরণ 1, 2, 5, বুক রেফারেন্স, মেকানিক্স, সায়েন্স ভিউ পাবলিকেশন, তিতাস পাবলিকেশন, অঙ্গীকার পাবলিকেশন, এছাড়াও অন্য বইগুলো তোমরা দেখতে পারো। আজকের মতো তবে এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অসংখ্য তোমাদের ধন্যবাদ।